নীলরঙা আসমানটার সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে সাদা মেঘের ভেলা ভাসমান। খুব সূক্ষ্ম নজরে খেয়াল করলে সাদা মেঘখণ্ডের গতিময়তার ব্যাপারটা চোখে পড়ে। ধীর আন্দোলনে এক একটা মেঘখণ্ড যেন অবিরাম চলছে, গন্তব্যহীন কোনো পথে। সফেদ রঙা তুলোর মতো মেঘগুলোর এহেন মনোমুগ্ধকর চলন্ত রূপ দেখে হাত বাড়িয়ে উচ্ছল কিশোরীর ন্যায় ছুঁয়ে দিতে ইচ্ছে করে তা। কিশোরী মনের আবেগে ভেসে গিয়ে দিকবিদিক ছুটে স্পর্শ করতে ইচ্ছে করে সে নীলাভ আসমানটাকে, কিন্তু তা ছোঁয়ার সাধ্য তো মনুষ্যকুলের একদম নেই, আর না আছে সেখানে পৌঁছানোর কোনো ক্ষমতা। তবুও মনে ইচ্ছে জাগে সুদূর বিস্তৃত গগনটাকে একটুখানি হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে, শুধু একটুখানি ছুঁয়ে মন প্রফুল্লকর আদুরে মায়ায় মিশে যেতে। মনের এমন অবান্তর সব ভাবনায় ঠুঁটেলিয়ে হেসে ফেলে আদ্রিতা। মুহূর্তেই আকাশ থেকে দৃষ্টি সরিয়ে নিজের ভাবনার লাগাম টানে সে। ইতিমধ্যে চোখ দুটো অশ্রুতে টলমল তার। সময়টা দুপুর, মধ্য দুপুরের রৌদ্রোজ্জ্বল আকাশপানে দীর্ঘক্ষণ চেয়ে থাকার দরুন চোখ থেকে আপনা আপনি জল গড়িয়েছে তার। মাথা নুয়ে ডান হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে সেই জলটুকু মুছে নিয়ে মিষ্টি করে হাসে আদ্রিতা। আজ তার মনের আনাচে কানাচে খুশির জোয়ার। আনন্দে পুলকিত হয়ে চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে তার। ক্ষণে ক্ষণে আবার অদ্ভুত উৎকণ্ঠায় এবং অস্থিরতায় মুষড়ে উঠছে। হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে তুমুল বেগে। ঢোক গিললেও ভেতরের অস্থির যন্ত্রটাকে থামাতে ব্যর্থ হচ্ছে সে। হাঁসফাঁস করে জানালা থেকে সরে দাঁড়িয়ে অস্থির পদচারণে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াল আদ্রিতা। পলক ঝাপটিয়ে নিজ প্রতিবিম্বের দিকে একবার চেয়ে লাজুক হাসল সে। প্রিয় মানুষটার পছন্দের রঙে সজ্জিত করেছে আজ নিজেকে। কালো ও সাদার মিশ্রণে লং সালোয়ার কামিজ গায়ে জড়িয়েছে। জামার সঙ্গে ম্যাচিং করে কানের দুল ও হাতে চুড়ি পড়েছে। গায়ের রং ধবধবে ফর্সা বিধায় মুখে সামান্য পাউডার ব্যতীত অন্য কোনো প্রসাধনী ব্যবহার করেনি। কোমর সমান চুলগুলো সদ্য স্নানে ভেজা থাকায় ছেড়ে রাখা। ঠোঁট দুটো টিপে লাজুক নয়নে আবারও চাইল সে আয়নার দিকে। খানিক চেয়ে থাকলে নিজের শুষ্ক ঠোঁটজোড়া নজনে পড়ে তার। শুষ্ক হয়ে থাকা ওষ্ঠদয়কে নমনীয় করতে লিপবাম লাগিয়ে নিল তৎক্ষণাৎ। মাথায় ওন্না দিতে গিয়েও দিল না। নিজের বাড়িতে ঘোমটা দিয়ে এরূপ বউ সেজে থাকলে সবাই কি ভাববে? তাকে নিশ্চয়ই খেপাতে ভুলবে না কেউ। মুহূর্তেই মুখটা ভোতা করে এদিক ওদিক পায়েচারি শুরু করে দিল আদ্রিতা। মানুষটা কখন আসবে? আর যে দেরি সহ্য হচ্ছে না। প্রায় ৬ বছর পর বাসায় ফিরছে সে। এখনও কি আগের মতোই আছে? অবশ্য আগের মতো নেই, যেটা ফোনে ছবি দেখেই কিছুটা বুঝেছে সে। মানুষটার চেহারা, চাল চলন, কথাবার্তায় ওনাকে বিশাল পরিবর্তন এসেছে, এরকমই শুনেছে সে। তবে আদ্রিতার এসব বিশ্বাস হয় না। চেহারার পরিবর্তন লক্ষ্য করলেও মানুষটার আবেগ, অনুভূতি এবং ব্যবহারের নিশ্চয়ই পরিবর্তন হবে না। এইরকমটা সম্ভব নয়, একদম না। আদ্রিতা নিজের মনকে এসব বলে বোঝ দেয়, তবুও মনটা কিছুতেই বোঝে না। উল্টো খচখচ করে ভীষণ পীড়া দেয় তাকে। মানুষটা যদি পূর্বে সব অনুভূতি ভুলে বসে, তার কি হবে? তাকে ঘিরেই তো সমস্ত অনুভূতি তার। দিন রাত নিত্য নতুন স্বপ্ন বনে নিজের সেই স্বপ্নপুরুষকে নিয়ে। এখন বড্ড আফসোস হয়, কেন সে এত অবুঝ ছিল তখন? কেন বুঝতে পারেনি তখন আদিবের অনুভূতিময় এক একটি বাক্য? চোখ মুখ কুচকে আদ্রিতা যখন নিজের দুঃখবিলাসে মগ্ন, তখনই বাহির থেকে আমেজপূর্ণ আওয়াজ ভেসে আসে। আদ্রিতা সচকিত হয়, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে ক্রমান্বয়ে। অশান্ত নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে চেয়ে রয়। পরক্ষণে তিনি রুমের দরজার সামনে নিজেরই ছোট ভাই আরাফের উচ্ছ্বসিত গলা শুনে চমকে ওঠে। আপু, আদিব ভাইয়া এসেছে, জলদি আসো। আদ্রিতা স্থির হয়ে রয়, স্তব্ধ ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে ক্ষণকাল। এতক্ষণ মানুষটার আশা নিয়ে ছটফট করলেও এখন বাইরে যেতে ইচ্ছে করছে না তার। সর্বাঙ্গে এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে, লাজে মূর্ছা যাচ্ছে সে। কি করে মুখোমুখি হবে লোকটার? এত বছর পর তাকে দেখে কেমন রিয়াকশন দেবে আদিব? পূর্বের রাগ কি এখনো মনে পুষে রেখেছে সে, নাকি সব ভুলে নতুন আদিব রূপে ফিরে এসেছে? এত দোটানা হচ্ছে কেন তার? কেন মনে হচ্ছে লোকটা তাকে দেখে খুশি হবে না, এড়িয়ে চলবে তাকে? এসব ভেবে আদ্রিতার মনটা খুব খারাপ হয়। নিজের প্রতি বিরক্তি নিয়ে মলিন মুখে নিজ রুম থেকে বের হয়। সিঁড়ির আছাকাছি এসে থমকে দাঁড়িয়ে নিচে উকি দিয়ে আদিবকে খোঁজার চেষ্টা চালায়। মুহূর্তেই পেয়েও যায়। লোকটা স্যুট বুট পরে সোফায় বসে আছে, আর তাকে ঘিরে পরিবারের সকলেই দাঁড়িয়ে আছে। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলছে সে। সেই হাসির পানে চেয়েই আদ্রিতার বুকে কম্পন শুরু হল। দুরু দুরু বুকে চোরা দৃষ্টিতে কয়েক পল তাকালো তার দিকে। উজ্জ্বল শ্যামরঙা গায়ের রং,
গাঢ় পল্লব বিশিষ্ট দুটো চোখ, সরু নাসিকা, রক্তাভটফোট দুটো আগের মতোই আছে। নতুন হিসেবে সংযোজন হয়েছে গালের খোঁচা খোঁচা চাপ দাড়ি, আর গায়ের রংটাও আগের থেকে উজ্জ্বল লাগছে। স্বচ্ছ হাসিতে 10 বছর বয়সী আরাফকে কোলে নিয়ে আদর করছে সে, আর সেটা বিমুগ্ধ নয়নে ফ্যাল করে দেখছে আদ্রিতা। কে বলে তার আদিব ভাল পরিবর্তিত হয়ে গেছে? সে তো দেখছে আগের মতোই আছে, পূর্বেকার দিনের মতোই প্রাণবন্ত হাসছে। হঠাৎ মনে খটকা লাগলো আদ্রিতার। আদিব সবার সঙ্গে যে ব্যবহারটা করছে তার সঙ্গেও কি এমন করবে, নাকি পূর্বের ঘটনার রেশ ধরে পরপর নজরে দেখবে? এসব ভেবে ফের মন খারাপ হলো আদ্রিতার। তখনই নিচ থেকে ডাক পড়ল আদ্রিতার। তৎক্ষণাৎ সে হোঁচকিয়ে নিচে তাকালে সকলের দৃষ্টিতে বিদ্ধ হল। বড় চাচির ক্রমাগত আদুরে ডাক উপেক্ষা করতে না পেরে নিজেকে কোনোভাবে ধাতস্থ করে ধীর কদমে নিচে নামল। পথিমধ্যে আদিব তার দিকে কয়েক পল চেয়ে থাকলেও পরক্ষণে দৃষ্টি সরিয়ে আরাফের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়। আদ্রিতা চোরা দৃষ্টিতে সব খেয়াল করে বড় চাচি আফসানার পাশে এসে দাঁড়ায়। আফসানা মিষ্টি হেসে আদ্রিতার হাত ধরে নিজের পাশে বসায়। পরক্ষণে প্রফুল্ল বদনে আদিবকে উদ্দেশ্য করে বলে, ও হলো আমাদের আদ্রিতা, চিনতে পেরেছ আদিব? মায়ের কথায় তার দিকে ফিরে তাকায় আদিব। সূক্ষ্ম নজরে এক পল আদ্রিতাকে দেখে নিয়ে নির্বিকার ভঙ্গিতে জানায়, না, চেনার কি আছে, চিনতে পেরেছি। আদ্রিতা যেন সন্তুষ্ট হয়নি কথা যায়। মনটা খারাপ হলেও মুখে সারল্যের হাসি টেনে তখন আদিবকে বলল, আমিও কিন্তু তোমাকে চিনতে পেরেছি ভাইয়া, কেমন আছো? আদিব মাথা নিচু রেখেই ব্যস্ত ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ ভালো আছি। প্রত্যুত্তর করার পরপরই আদিব নিজের বাবা শফিক রহমানের সাথে আলাপে মাঝে যায়। আদ্রিতাকে যেন এক প্রকার এড়িয়ে গেল। মুহূর্তেই রুষ্ট হয়ে উঠল আদ্রিতার মন। তাহলে তার ভাবনা সঠিক ছিল, আদিব সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করছে, শুধু তার সঙ্গেই। রাগে দুঃখে কান্না পেল আদ্রিতার, অথচ তার দিকে কাউরের কোনো ধ্যান নেই। তার বাবারা 3 ভাই 1 বোন, 3 ভাই এই মুহূর্তে উপস্থিত এখানে। আদিবের বাবা শফিক রহমান সবার বড়, তারপর মেজো আশিক রহমান, সবশেষে আদ্রিতার বাবা সাদিক রহমান সবার ছোট। যৌথ ফ্যামিলি তাদের। 3 চাচা চাচি ও তাদের সন্তানদের নিয়ে একত্রে বসবাস সবার। তবে তাদের বাইরে আলাদা মানুষ হিসাবে আছে তার ফুপির ছোট মেয়ে বর্ষা। ছোট থেকে মামার বাসের থেকে বড় হয়েছে সে। তাকে অবশ্য কেউ বাইরের মানুষ বলে গণ্য করে না, সবার সঙ্গে অত্যধিক সখ্যতা রয়েছে তার। আদিব আবমায়ের একমাত্র সন্তান। আদ্রিতা এবং আরাফ 2 ভাই বোন, আর মেঝো কাকার 2 মেয়ে 1 ছেলে রয়েছে। তাদের মধ্যে মৌ এবং মৌমি দুজনেই আদ্রিতার চেয়ে বয়সে বড়, কিন্তু মেঝো কাকার একমাত্র ছেলে মাহিম আদ্রিতার চেয়ে বেশ কয়েক বছরের ছোট। আদিবের আগমন উপলক্ষে সকলেই আজ বাসায় উপস্থিত। বসার ঘরে রীতিমতো আনন্দে উচ্ছ্বাসে ব্যস্ত তারা, অথচ আদ্রিতাকে একবারও ডাকছে না। সকলের উচ্ছ্বসিত মুখখানা দেখে আদ্রিতার মন খারাপ আরও হুহু করে বাড়ল। কাজিনদের স্বার্থপরতায় মুখ গুমড়ে করে বসে রইলে আফসানা পাশ থেকে বলে উঠলেন, কিরে আদ্রিতা, বসে আছিস কেন? আদিব শপিং করে এনেছে সবার জন্য, যা গিয়ে দেখ। আদ্রিতা মিটপিট করে উঠে দাঁড়ালো। কত প্রত্যাশা ছিল লোকটার থেকে, অথচ একবার তাকে ভালো মন্দ জিজ্ঞেসও করল না। জিজ্ঞেস করবে তো দূরের কথা, তার দিকে ভালো করে তাকায়নি লোকটা। এত অভিমান! কত আশায় দিনরাত পার করেছে সে, কিন্তু এখন চোখের সামনে সব ধোঁয়াশা ঠেকছে। আদ্রিতার নিচু স্বরে আওড়ালো, আমার ভালো লাগছে না বড়মা, আমি আসছি। কথাটুকু শেষ করে আদ্রিতা যাবার জন্য পা বাড়ালে হঠাৎ তার হাতটা খপ করে ধরে ফেলে আফসানা। আদ্রিতাকে টেনে ফেরে নিজের পাশে বসিয়ে গালে কপালে হাত ছুঁয়ে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে তোর? জ্বর তো নেই, ঠান্ডা বাঁধিয়েছিস? আদ্রিতা মাথা নেড়ে না বোঝায়। ইতিমধ্যে সকলের উৎসুক চোখ তাদের দিকে। বড় চাচ্চু ব্যাপারটা খেয়াল করে গম্ভীর গলায় জানতে চান, কি হয়েছে আদ্রিতা মা? আদ্রিতা এবার ঘাবড়ায় খানিক। কি বলবে চাচ্চুকে? তার বাবা চাচারা সবাই গম্ভীর প্রকৃতির মানুষ, তবে বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে কারণ ব্যতি রেখে কখনো কঠোর হন না। মেয়েদেরকে আদর করে মা বলেই সম্বোধন করেন তারা, কিন্তু কোনো কারণে রেগে গেলে ধমক ছাড়া একটা শব্দ উচ্চারণ করেন না। 3 ভাই একই প্রকৃতির, নিজের মনের কথা তো তাদের বলা যাবে না। তাই মিথ্যে করে আদ্রিতা তার চাচ্চুকে জানালো, মাথা ব্যথা করছে চাচ্চু, তেমন কিছু হয়নি। 3 বাবা চাচাদের মধ্যে আদিব শ্রবণ করছে প্রতিটি কথা, তবে তার মধ্যে বিশেষ ভাবাবেগ দেখা যাচ্ছে না। সে টেবিলের পাশে বসা বাকি কাজিনদের নিজস্ব শপিং ব্যাগ বুঝিয়ে দিচ্ছেন। এর মধ্যে পাশ থেকে আদ্রিতার বাবা চিন্তিত স্বরে বলে উঠলেন, রুমে গিয়ে রেস্ট নাও। আদ্রিতার মা মেয়েকে একটু চা করে দিতে রান্নাঘরের দিকে চলে যান। বাবার কথা মান্য করে আদ্রিতাও ধীর কদমে অসন্তুষ্ট মন নিয়ে দোতলায় নিজ রুমের দিকে যায়। তবে যাবার আগে আরেকবার আদিবকে পিছু ফিরে দেখে, কিন্তু না, লোকটার এদিকে কোনো ধ্যানই নেই। আদ্রিতা তা দেখে মলিন হেসে প্রস্থান করে। রুদ্ধশ্বাসে দমবন্ধ লাগছে।
আখি দুটোর কোটর ছেড়ে অশ্রু গড়াতে যাইছে। রাগে ক্ষোভে ঠোঁট দুটো ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে চেপে ধরছে আদ্রিতা। লোকটা সকলের সাথে স্বাভাবিক আচরণ দেখালো, শুধু তার সাথেই এমনটা করল। দেখেও না দেখার ভান করেছে সে, ইচ্ছাকৃত এড়িয়ে গেছে তাকে। আগে তো এমন করত না। মানুষটা সর্বদা চুপচাপ শান্ত হলেও তার দিকে খেয়াল রাখত সবসময়, তার যে কোনো আবদার হাসিমুখে পূরণ করার চেষ্টা করত। অভিমানটাকে এতটাই গাঢ় হয়েছে যে পূর্বের সমস্ত কিছু একদম ধুয়ে মুছে সাফ করে ফেলেছে সে। অসহনীয় যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরটায়, রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা চুলগুলো টেনে ছিঁড়তে পারলে এখন শান্তি পেত সে। আদ্রিতার প্রচণ্ড রাগ হলে মানুষের চুলেই আক্রমণ করে সে। যার প্রতি রাগটা জমে সেই মানুষটার সবগুলো চুল মুঠো করে ধরে দুটা টান দিলে কেমন অদ্ভুত শান্তি অনুভব হয় তার। তার ছোট ভাইটাকে এ থেকে রেহাই দেয় না। এজন্য মায়ের কত যে বকুনি খেয়েছে তা হিসাব ছাড়া। কিন্তু নিজের ইচ্ছেটাকে এখন তো পূর্ণতা দেওয়া সম্ভব নয়, তাই ঠোঁট ফুলিয়ে কান্নাই একমাত্র ভরসা। রাগ কিংবা দুঃখ দুটো ক্ষেত্রেই চোখ ছাপিয়ে অশ্রু ঝরালে মনটা কিছুটা হালকা হয় তার। নিচ থেকে রুমে ফিরে অকথিত কষ্টে চোখ তলমল করে উঠল আদ্রিতার। কিন্তু কাঁধার সুযোগটুকু হয়ে উঠল না, তার আগেই অনেকগুলো পায়ের আওয়াজ পেয়ে সচকিত হয়ে চোখ দুটো মুছে দরজার দিকে তাকাল সে। মুহূর্তেই হুড়মুড়িয়ে তার সকল কাজিনরা প্রবেশ করল রুমে। তাদের সকলের হাতে আদিবের আনা শপিং ব্যাগ। সকলেই তৎক্ষণাৎ আদ্রিতাকে ঘিরে ধরে বিছানায় এসে বসল। আদ্রিতা তাদের দিকে সরু চোখে চাইলে তার থেকে 1 বছরের বড় বোন মৌমি ভ্রুকুচকে বলে উঠল, তোর নাকি মাথা ব্যথা করছে? কাহিনী কি বলতো? সকাল থেকে তো ভালোই ছিলি, হুট করে কিভাবে মাথা ব্যথার উদয় হলো? মাথা ব্যথা কি বলে কয়ে আসে, হুট করেই হয়, বুঝছিস? পাশ থেকে মৌমির বড় বোন মৌ অতিষ্ঠ গলায় বলল, আরে ছাড় তো, দেখ আদ্রিতা তোর জন্য কি এনেছে ভাইয়া। কথা শেষ করেই আদ্রিতার জন্য বরাদ্দকৃত শপিং ব্যাগটা তা হাতে দিল মৌ। আদ্রিতা নিজের দুঃখ ভুলে শপিং ব্যাগ থেকে কাঙ্ক্ষিত জিনিসটা বের করল। জিনিসটা দেখে চক্ষু যুগল স্থির হয়ে গেল তার। এ কি করে সম্ভব? কিছুদিন আগে ঠিক এই সালোয়ার কামিজটাই অনলাইনে পছন্দ করেছিল সে। সেটার প্রাইসও জিজ্ঞেস করেছিল কমেন্ট বক্সে। তবে বাবার কাছে টাকা চাইতে মনে না থাকায় আর কেনা হয়নি। আর সেই পছন্দের ড্রেসটাই এখন তার হাতে। হালকা গোলাপি রংটা খুব পছন্দ আদ্রিতার। যে কোনো জিনিস কিনতে গেলে গোলাপি রঙেই সর্বপ্রথম চোখ আটকে যায় তার। এই থ্রিপিসটাও গোলাপি রঙা, গলার দিকে পাথর বসানো সুন্দর একটা ডিজাইন। আদিব কি করে জানল এটা তার পছন্দ ছিল? নাকি অনাকাঙ্ক্ষিতভাবে মিলে গেছে? কারণ সবার পছন্দের ড্রেস দেখে এমনটাই ধারণা হচ্ছে। সকলের পছন্দের কালার অনুযায়ী ড্রেস চয়েস করেছে আদিব। মনে লোকটার প্রতি রাগ ক্ষোভ থাকলেও গিফটটা দেখে মনটা ফুরফুরে হয়ে গেল তার। পছন্দের ড্রেসটা হাতে পেয়ে নিমিষেই উচ্ছ্বসিত হল সে। এক এক করে সকলের ড্রেস দেখা শেষ করে সে প্রফুল্লিত স্বরে বলল, ড্রেসগুলো খুব সুন্দর। মৌমি মাথা নেড়ে তাল মিলিয়ে বলল, আদিব ভাইয়ার চয়েস কিন্তু দারুণ, মানতেই হবে। আরাফ তার বোনের চোখের সামনে হাত নেড়ে আগ্রহ নিয়ে বলল, আপু, ও আপু, আমারটা সুন্দর না বলো? ভাইয়ের আগ্রহ দেখে আদ্রিতা খিলখিল করে হেসে তার গাল টেনে দিয়ে বলল, খুব সুন্দর। আরাফ দাঁত কেলিয়ে হেসে দিলে পেছন থেকে তার মাথায় চাপড় বসিয়ে মাহিম বলে উঠল, তোরটার চেয়ে আমারটা বেশি সুন্দর, বুঝছিস পুচকু? আরাফ ঠোঁট ফুলিয়ে বলল, আমি পুচকু নই মাহিম ভাইয়া, আপু দেখো না, আমাকে মারে। আদ্রিতা নিজের ড্রেসটা গোছাতে ব্যস্ত হয়ে মাহিমের উদ্দেশ্যে বলল, আরাফকে কাঁদালে চর খাবি মাহিম? মাহিম কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে কাঁদালাম না, চর পুচকু, নিচে যাই। আবার পুচকু বলাতে ঠোঁট ভেঙে তাকালো আরাফ। অমনি এক দফায় হেসে উঠল সবাই। হাসি থামিয়ে বর্ষা আদেশ শুনল, হয়েছে, এবার নিচে চল সবাই, বড় মামি খেতে ডাকবে এখনই। আদ্রিতা সম্মতি জানিয়ে উঠে বসল। শপিং ব্যাগটা গুছিয়ে রাখতে আলমারির দিকে যেতে নিলে ব্যাগটা বিছানায় ছুঁড়ে তার হাত ধরে ভুয়ো দৌড় দিল মৌমি। আদ্রিতা খানিক ভড়কালেও পরক্ষণে হেসে দিল, কারণ মৌমির স্বভাবই এমন, খুব ছটপট এসে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। পিঠাপিঠি বিধায় তাদের সম্পর্কটাও গাঢ়। এক দৌড়ে দরজার বাইরে এলে পেছনে বাকি কাজিনদেরও হুল্লোড় শোনা গেল। তাদেরও যে যার মতো দৌড়ঝাঁপ করে আসছে। সব ঠিক থাকলেও বিপত্তি বাঁধল সিঁড়ির কাছাকাছি এসে। আদিব সবেমাত্র সিঁড়ি পেল্লিয়ে দোতলায় এসে দাঁড়িয়েছে। ভাই বোনদের উল্কাপিণ্ডের ন্যায় এরূপ ছুটতে দেখে সে তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে আহাম্মক হয়ে গেছে। কিন্তু মৌমির খপ্পরে পড়ে অঘটন একটা ঘটেই গেছে তখন। আদিবকে যতক্ষণে তাদের নজরে পড়েছে
ততক্ষণে থামতে না পেরে শক্তপোক্ত দেহটার সঙ্গে চূড়ান্ত লেভেলের ধাক্কা খেয়ে টাসকি খেয়ে গেছে আদ্রিতা। সে মাঝে ছিল বিধায় আদিবকে দেখে তাড়াহুড়ো করে পা থামাতে গিয়েও তার বুকে গিয়েই মাথা ঠেকে। প্রচণ্ড গতিতে আদিবের শক্ত বুকে ধাক্কা লাগায় নাক ফাটার উপক্রম হয় তার। ঘটনাক্রমে আদিবও কিংকর্তব্য বিমূঢ় হয়ে নিজেকে সেভ করতে আদ্রিতার পিঠ আঁকড়ে ধরে। আচমকা প্রিয় মানুষটার হাতের এমনতর স্পর্শ পেয়ে পুরো শরীর থরথর করে কেঁপে ওঠে আদ্রিতার। হাঁসফাঁস করে তখনই সোজা হয়ে দাঁড়াতেই আদিব তাকে ছেড়ে দিয়ে আর চোখে একবার চাইল। পরক্ষণে কাজিনদের দিকে চোখ পাকিয়ে বলে উঠল, বাচ্চাদের মতো এভাবে যে দৌড়াদৌড়ি করে, দেখে হাঁটবি না ফাজিল সবকটা। কাজিন সম্প্রদায় করুণ মুখে আদিবকে সরি বলে মুখে ফেনা তুলে ফেলে। এর মধ্যে মৌমি অসহায় মুখ করে বলে, সরি ভাইয়া, দৌড়টা প্রথমে আমিই দিয়েছিলাম, তুমি যে আসতেছ এটা একদম দেখিনি, সরি প্লিজ। আদিব ভ্রুযুগল সোজা করে সকলের দিকে গম্ভীর মুখে একবার নজর বুলিয়ে পরপর হালকা হেসে বলে, এত সরি বলতে হবে না, যা নিচে যা, আম্মু ডাকছে তোদের। কথাটা শেষ করেই হন্তধন্ত ভঙ্গিতে আদিব প্রস্থান করল সেখান থেকে। আদিবের দিকে দৃষ্টি সরিয়ে মৌমি আদ্রিতার দিকে চেয়ে চিন্তিত স্বরে বলল, ব্যথা পেয়েছিস? আদ্রিতা ভোতা মুখে নাক ডলে বলল, মনে হচ্ছে নাকটা ফেটে গেছে আমার, ইস। সবার আদ্রিতার কথায় হোহা করে হেসে উঠলে মৌ মেজাজ দেখে আদ্রিতার মাথায় বুলিয়ে বলে, এই থামবি তোরা? মৌমি তুই শক্ত মার খাবি আমার হাতে আরেকবার এমন দৌড়াদৌড়ি করলে। বড় বোনের বকা খেয়ে মৌমি ভোতা মুখে নিচে নেমে গেল। তার পেছন পেছন অন্যরাও তখন চলে গেলে মৌ তাড়া দিয়ে বলে গেল, জলদি নিচে আয় আদ্রিতা। সকলের গমনপথে নজর রেখে আদ্রিতা নড়ে চড়ে দাঁড়াল। মৃদু শ্বাস ছেড়ে চোখ দুটো বুঝতেই খানিক আগের কাণ্ডটা চোখে ভাসল। আদিবের হাতের গভীর স্পর্শটা সর্বাঙ্গে শিহরণ বই দিয়েছিল যেন। শক্ত হাতটা তখন খামচে ধরেছিল তার পিঠ। সেই স্পর্শে কি ছিল জানা নেই আদ্রিতার, তবে এখনও বুকের ভেতরটা শান্ত করা যাচ্ছে না। অদৃষ্ট শিহরণে কম্পিত হচ্ছে তনুমন। একদম ভোলা যাচ্ছে না স্পর্শটা। মনে হচ্ছে পিঠের দিকটা এখনও সেই মানুষটা ছুঁয়ে দিচ্ছে, নীরদে নিভৃতে খুব সঙ্গোপনে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।